ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জুয়েল স্যার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি নিত্য নতুন ভিডিও। অনেক দিন যাবত আমি ভিডিও করতে পারিনি বিশেষ কারণে, তাই আবার নতুন করে শিক্ষামূলক বিভিন্ন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা জানো যে তোমাদের কদিন পরেই পরীক্ষা, তো যেহেতু পুজো হয়ে গেছে তাই পরীক্ষার সময় কিন্তু আর বেশি বাকি নেই। তোমাদের ক্লাস 9-এ এবারে কিন্তু ফাইনাল পরীক্ষা 90 নম্বরের হবে, সেটা তোমরা সবাই জানো, এবং গোটা বই পরীক্ষা। তাই প্রথম চ্যাপ্টার থেকে আমরা পড়া শুরু করব। তোমাদের প্রথম চ্যাপ্টারে কি আছে না, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তার মধ্যে ওই চ্যাপ্টার মধ্যে আমি ফরাসি বিপ্লবটা তোমাদের আজকে আমি আলোচনা করব। দেখো, ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল সেটা আগে আমাদের জানতে হবে। কত সাল না 1789 সাল। 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল। এই ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল? ফ্রান্সের বুর্ব রাজবংশের আমলে এই ফরাসি বিপ্লব হয়েছিল। বুর্ব রাজবংশটা আমাদের কিন্তু একটু ভালোভাবে জানতে হবে। এই বুর্ব রাজবংশটা কোথা থেকে উদ্ভব হলো এবং এর শাসকগুলো কারা কারা ছিলেন। প্রথমে বুর্ব রাজবংশের প্রথম যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে চতুর্থ হেনরি। অবশ্যই আমাদের কিন্তু মনে রাখতে হবে। চতুর্থ হেনরির পরে এলেন কে না ত্রয়োদশ লুই। তারপর বুর্ব বংশের সিংহাসনে বসলেন কে না চতুর্দশ লুই। অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে। চতুর্দশ লুইয়ের পরে কে এলেন? চতুর্দশ লুইয়ের পরে এলেন পঞ্চদশ লুই। এবং শেষ যিনি পূর্ব বংশের শাসক ছিলেন, অর্থাৎ যার আমলে ফরাসি এর পরেও শাসক ছিলেন, কিন্তু ফরাসি বিপ্লব যে শাসকের আমলে হয়েছিল তার নাম হচ্ছে কি না ষোড়শ লুই। অবশ্যই কিন্তু তোমরা এখানে মনে রাখবে ফরাসি বিপ্লব তাহলে কোন শাসকের আমলে হয়েছিল, সেটা হচ্ছে কি না ষোড়শ লুই। এই ষোড়শ লুই কিন্তু দেখা যাচ্ছে যে এদের তুলনায় এই যে শাসক, এই শাসকদের তুলনায় কিন্তু ব্যক্তিগতভাবে উদার ছিলেন। এর মধ্যে যে পঞ্চদশ লুই ফরাসি সম্রাট, তাকে বলা হচ্ছে কি না প্রজাপতি রাজা। এবং ষোড়শ লুই ব্যক্তিগতভাবে সুশাসক হলেও সে কিন্তু দেখা যাচ্ছে যে ষোড়শ লুইয়ের যিনি পত্নী ছিলেন তার নাম হচ্ছে রানী মেরি আন্তোয়ানেট। তার ব্যক্তিগত সহচরী বা খাস চাকরের সংখ্যা ছিল 509। তোমরা ইমাজিন করতে পারছো যে একটা রানী তার চাকর হচ্ছে 500 জন। তার মানে এটা থেকেই বোঝা যায় যে এই সময়কার শাসকরা কতটা পরিমাণে বিলাস বসনে মত্ত ছিল। তোমরা ফরাসি বিপ্লবের কারণ জানতে গেলে তোমাদের কিন্তু 3টি বিষয় অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে কি, ফরাসি বিপ্লবের কারণকে 3 ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে কি না সামাজিক কারণ। অবশ্যই তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। 2 নম্বর কি না 2 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের অন্যতম একটা কারণ ছিল রাজনৈতিক কারণ। আর 3 নম্বর যে ফরাসি বিপ্লবের কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। আচ্ছা, এর মধ্যে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণটা আমি আলোচনা করব। দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তৎকালীন যে ফ্রান্সের সামাজিক কাঠামো, সেই সামাজিক কাঠামোটা অনেকটা ত্রিভুজের মতো ছিল। এই ত্রিভুজের সবার উপরে যারা ছিল তারা হচ্ছে কি না যাজক। যাজক শ্রেণী
ফরাসি সমাজের সবার উপরে ছিল এবং সমগ্র জনসংখ্যার মাত্র 1% ছিল যাজক, 1% ছিল যাজক এবং 1.5 এরা ছিল অভিজাত, 1.5% ছিল অভিজাত এবং বাকি 96% বা 97% এর মতো ছিল কি না বুর্জোয়া, বুর্জোয়া। এরা তৃতীয় শ্রেণী নামেও পরিচিত ছিল। তাহলে যাজকরা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, এদের মধ্যে আর ভাগ আছে। যাজকরা কয়টি শ্রেণীতে হচ্ছে? তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক হচ্ছে উচ্চতর যাজক, যাজকরা দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক হচ্ছে উচ্চতর যাজক, দুই হচ্ছে নিম্নতর যাজক। উচ্চতর যাজক কারা ছিল? যারা বিশপ, আর্চ বিশপ, এরা ছিল উচ্চতর যাজক। আর নিম্নতর যাজক কারা ছিল? যারা গ্রামের যে সাধারণ পুরোহিত তারা ছিল কি না নিম্নতর যাজক। অভিজাত, অভিজাতদের আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত আর একটা হচ্ছে কর্মসূত্রে অভিজাত। তাহলে এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবে? যেমন মনে করো যে আম্বানির যে ছেলে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি, ওরা কিন্তু জন্মসূত্রে অভিজাত, ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে। আবার সচিন তেন্ডুলকরের মতো যে ব্যক্তি, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে তার কাজের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেক উচ্চতরে পৌঁছেছেন। তাহলে এরা হচ্ছে, এদের বলতে পারো আমরা কর্মসূত্রে অভিজাতর একটা উদাহরণ। আর বুর্জোয়া, বুর্জোয়াদের আবার তিনটে ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে কি না উচ্চ বুর্জোয়া, একটা হচ্ছে উচ্চ বুর্জোয়া, তোমরা অবশ্যই মাথায় রাখবে উচ্চ বুর্জোয়া। দু নম্বর হচ্ছে কি না মধ্য বুর্জোয়া, মধ্য বুর্জোয়া এবং শেষ নম্বর 3 নম্বর হচ্ছে কি না নিম্ন বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই তো বিভাজনটা তো এইরকম ছিল, ঠিকই তো ছিল, তাহলে এর মধ্যে বিষয়টা বিপ্লবের সঙ্গে কি সম্পর্ক? দেখো বিপ্লবের সঙ্গে সম্পর্ক কিন্তু আছে। এই যাজক এবং অভিজাত যে শ্রেণী, এরা ছিল সমাজের সবচেয়ে উঁচু স্তরের শ্রেণী। এরা কি করত? এরা যত সামাজিক সুযোগ সুবিধা কিন্তু ভোগ করত এবং রাষ্ট্রকে কোনরূপ কোনো কর দিত না। এরা একটা কর দিত, অভিজাতরা একটা কর দিত স্বেচ্ছা কর, দিতেও পারত এবং নাও দিতে পারত, কিন্তু যত পরিমাণ কর দিতে হতো সেটা হচ্ছে এই বুর্জোয়াদের। কি কি কর না টেইলি, টাই, ক্যাপিটেশন, গ্যাবেলা। টেইলি হচ্ছে ভূমি কর, টাই ধর্মকর, ক্যাপিটেশন উৎপাদন কর, গ্যাবেলা লবণ কর, তারপরে তোমার পথ কর, জল কর, সেতু কর, পেঁয়াজ কর, এইরকম ইত্যাদি নিত্য নতুন কর কিন্তু এই বুর্জোয়াদের দিতে হতো। এক তো এরা ছিল সমাজের সব থেকে দরিদ্র শ্রেণী, কিন্তু এদের ওপর করের বোঝা কিন্তু বিপুল পরিমাণে চাপিয়ে দেওয়া হতো, যার ফলে কিন্তু এরা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে করের বোঝা সহ্য করতে না পেরে এরা এই বুর্জোয়ারা বিদ্রোহের পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। এই বিদ্রোহটা কিভাবে সূচনা হয়েছিল আমরা একটু জানবো। আমরা সামাজিক এবং রাজনৈতিক কারণটা অবশ্যই পরে যখন ক্লাস হবে আলোচনা করব, কিন্তু কিভাবে এই বিদ্রোহটা শুরু হয়েছিল দেখো। বাস্তিল, তোমরা সকলেই নাম শুনেছো বাস্তিল দুর্গ। বাস্তিল ছিল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ। তার আগে অর্থাৎ তৃতীয় সম্প্রদায়, এদের বলা হচ্ছে প্রথম সম্প্রদায় যাজকরা, অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়, বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা মাথাপিছু ভোটদানের দাবিতে একটা কিন্তু টেনিস খেলার মাঠে সমবেত হয়েছিল। সেটা হচ্ছে কত তারিখ? সেটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দের 20 জুন, এটা অবশ্যই তোমার ডেটটা অবশ্যই মনে রাখবে, 20 জুন টেনিস খেলা মাঠে সমবেত হয়েছিল। এর পরবর্তীকালে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কি বলা হচ্ছে না ফ্রান্সের যে রাজকীয় সৈন্যতন্ত্রের প্রতি বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল। এইভাবে দেখা যাচ্ছে যে ফরাসি বিপ্লব কিন্তু সব থেকে
একটা উচ্চতর মর্যাদায় পৌঁছে গিয়েছিল। দেখা যাচ্ছে যে এই ফরাসি বিপ্লবের ফলে কিন্তু ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন ঘটেছিল। এবং তার পরবর্তীকালে কি হয়েছিল আমি অবশ্যই পরের ভিডিওগুলোতে আলোচনা করব, তাই আমি আর বেশি দীর্ঘায়িত ক্লাসটাকে করছি না। আমি শুধু এটুকুই বলতে চাই যে তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো তাহলে দেখা যাবে যে তোমাদের যে সামনে পরীক্ষা আছে এই পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক হেল্প পাবে। কারণ ফরাসি বিপ্লব এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু অজস্র যেমন ছোট প্রশ্ন হয়, বড় প্রশ্নও কিন্তু ফরাসি বিপ্লব থেকে হয়ে থাকে। তাই তোমরা আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি।